পিছন থেকে আওয়াজটা আরো কাছে এসে পড়েছে। ওরা ধরে ফেললে আর যে বাঁচবার উপায় থাকবে না, এটা মনে করে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে দুই পা দিয়ে সজোরে এক লাথি মারে সুভাষ। মুহূর্তের জন্য বিষামালয় পড়ে সেই হাত দুটো। সেই সুযোগে নিমেষের মধ্যে উঠে দাঁড়িয়ে সামনের দিকে আরো জোরে ছুটতে থাকে সুভাষ। শুনতে পায় পিছন থেকে সেই ছিটকে যাওয়া মৃতদেহ বলে চলেছে, পালাবার পথ নেই, পালাবার পথ নেই। আর যে ছুটতে পারছি না। এই গ্রামে কি কেউ নেই? বন্যা হলে কিছু যে বুঝতে পারছি না। কিন্তু ততক্ষণ কি আমি বেঁচে থাকবো? ওই ওই ওরা যে এসে পড়লো। শুনছেন ফিকশন দুনিয়া। আপনার দুঃস্বপ্ন এখানে জীবন্ত। আজ আপনাদেরকে শোনাবো সেরা গ্রাম বাংলার ভূতের গল্প, মৌমিতা মুখার্জির লেখা ঝড় বাদলার রাতে। শুনতে থাকুন। সময়টা দেশ স্বাধীন হওয়ার পর। দেশ স্বাধীন হয়েছে বটে, কিন্তু প্রকৃতপক্ষে একটি স্বাধীন রাষ্ট্র গড়ে ওঠার পিছনে যে পরিকাঠামোর প্রয়োজন হয় সেটা তখনও অবধি গড়ে ওঠেনি। তার ফলে স্বাস্থ্য, শিক্ষানিকাশি ব্যবস্থা, পরিশুদ্ধ পানীয় জলের অভাব, শৌচাগারের অভাব এবং পরিবহন সব ব্যাপারেই দেশ বেশ খানিকটা পিছিয়ে। ঠিক এই সময় বাংলার বিভিন্ন গ্রামে মহামারীর মতো ছড়িয়ে পড়তে লাগলো কলেরা, প্লেগ, ওই সমস্ত রোগ। সুভাষ আর রিয়াজ দুজনে অভিন্ন হৃদয় বন্ধু। ইন্টারমিডিয়েট পাশ করে দুজনেই কলকাতার এক নামকরা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে। সুভাষ কলকাতার বাসিন্দা হলেও রিয়াজ শহর থেকে বেশ দূরে এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ছিল। বরাবরই মেধাবী ছাত্র হওয়ার দরুন বেশ ভালো স্কলারশিপ পেয়ে কলকাতায় এসে পড়াশোনা করার সুযোগ পেয়েছে সে। মাঝে মাঝে আক্ষেপ করে সে বলে, ভাই, এখান থেকে যখন গ্রামে ফিরি, গ্রামের মানুষগুলোর দুর্দশা দেখলে সত্যি বলছি ভাই, চোখে জল এসে যায়। জানিস আমাদের গোটা গ্রামটাতে একটা মাত্র পুকুর, সেখান থেকেই লোকে খাবার জল নিচ্ছে, স্নান করছে, কাপড় ধুচ্ছে, সব। আমি নিষেধ করলে না সবাই হেসে বলে আমি নাকি শহুরে বাবুয়ানা দেখাচ্ছি। এমনকি আমার বাড়ির লোকজন অব্দি শোনে না। জানিস সারা দেশে কিভাবে কলেরা এছাড়াও কত বিষাক্ত রোগ ছড়াচ্ছে বলতো। তার কথায় সুভাষ চিন্তিতভাবে বলে, এখানেই তো সবচেয়ে বড় জায়গায় আমরা পিছিয়ে আছি। শুধু স্বাধীনতা আনলেই হবে না, দেশের মানুষগুলোর মিনিমাম সুযোগ সুবিধার দিকেও খেয়াল রাখতে হবে। মানছি একদিনে হবে না তা। আচ্ছা, এবারে পুজোর ছুটিতে তোর সাথে আমিও যাব তোদের গ্রামে। দুজনে মিলে একসাথে বোঝাবো গ্রামের লোকজনকে। আর গ্রামে একটা কুয়োর ব্যবস্থাও করে আসতে হবে, যাতে পানীয় জলটা অন্তত ঠিকঠাক থাকে। তুই যাবি ভাই? ওহ, কিন্তু সেখানে গিয়ে তুই থাকবি কোথায়? আর থাকবি বা কি করে? ইলেকট্রিক বাতি সেখানে নেই, ঠিকঠাক শৌচাগার নেই। আমার বন্ধু যেভাবে থাকবে আমিও ঠিক সেভাবেই থাকবো। তুই পারলে আমি পারবো না কেন? কি যেন স্টেশনটার নাম? বনপলাশি। কিন্তু বনপলাশি স্টেশন থেকে আমাদের বাড়ি বেশ কিছুটা দূরে। ওখানে কিন্তু ভাই এখনো গরুর গাড়ি ভরসা। কিন্তু তুই তো ভাবছিস কেন? তুই আমি তো একসাথেই যাবো সেখানে। না না না, তাও জেনে রাখলাম। বনপলাশি স্টেশনে ট্রেন এসে যখন থামল তখন বেশ রাত হয়েছে। সুভাষের হাতের ঘড়ি জানান দিচ্ছে রাত তখন প্রায় 12:30। রিয়াজকে না জানিয়েই সে চলে এসেছে। আজ প্রায় 2 মাস হতে চলল রিয়াজ বাড়িতে এসেছে তার বাবার অসুস্থতার খবর পেয়ে। তারপরে আর কোনো খবর সুভাষ জানে না।
বাবার অসুস্থতার টেলিগ্রাম পেয়ে আর দেরি করেনি রিয়াজ। তারপরে দুর্গাপূজা কেটে গেল, কালী পূজা কেটে গেল, কিন্তু রিয়াজ ফিরল না। দুর্গাপুজোতে যদিও সুভাষের এখানে আসবার কথা ছিল, কিন্তু রিয়াজ তাকে আসবার কথা জানিয়ে কোনো চিঠি না করাতে দুর্গাপুজোর ছুটিতে আর সুভাষের এখানে আসা হয়নি। কিন্তু এতদিন কেটে যাওয়ার পরেও রিয়াজের কোনো খবর না পাওয়াতে মরিয়া হয়ে আজ সুভাষকে ছুটে আসতে হয়েছে এই বনু পলাশিতে। প্ল্যাটফর্মে পা রেখে চমকে ওঠে সুভাষ। এ কি, এত নিস্তব্ধ, কোনো জনমানুষের দেখা নেই, একেবারে ঘুটঘুটে অন্ধকার। মনে মনে সুভাষ খানিক বিড়বিড় করে ওঠে, এ কি, এত নির্জন কোনো স্টেশন হতে পারে? কেউ না থাকলেও কমসে কম একজন গার্ড আর একজন স্টেশন মাস্টার তো থাকবে নাকি? কেউ তো নেই। দূর দূর অবধি একটা লণ্ঠনের আলোও দেখা যাচ্ছে না। সব গেল কই? সুভাষের মনে পড়ে রেলগাড়িতে আসবার সময়ে দু একজন স্থানীয় লোকের সাথে দু একটা বাক্য বিনিময় হয়েছিল তার। এ বাবু, চললেন কই গো? এই বনপলাশি যাব। কই যাবেন কইলেন? বন পলাশে? হ্যাঁ, সেখানে আমার বন্ধু থাকে রিয়াজ, ওরই বাড়িতে যাব। অনেকদিন ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না তাই। তা আপনারা বনপলাশির নাম শুনে অমনি চমকে গেলেন কেন? আপনারে আপনার বন্ধু যাইতে কইছে যায় না? আরে সেটাই তো সমস্যা, বললাম না, রিয়াজের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। বড্ড চিন্তায় আছি। সে তার বাবার অসুস্থতার খবর পেয়ে এখানে এসেছিল। কানাঘুষো শুনলাম এদিকে কলেরার প্রকোপ নাকি খুব বেড়েছে। হো বাবু, তা তো বেড়েছে, কিন্তু আপনার এভাবে বন পলাশি আসাটা মোটেই ঠিক হয় না। কেন, এখানে আপনারা থাকছেন না? আমি আসলে কি সমস্যা? না বাবু, আমরা বন পলাশিতে থাকি না। আর তাছাড়া আমাদের মতন গরিব ছোট লোক বাঁচলো কি মরলো তাতে কেটার কি যায় আছে গো বাবু? আপনারা কলকাতার লোক বলি কথা। আপনারা বনপলাশি থাকেন না? তা আপনারা কোথায় নামবেন? এই তো বন পলাশি 3টা স্টেশন আছে না, ওটা আগেই বাবু। এ বাবা, তাহলে তো কামরা খালি হয়ে যাবে একেবারে। আমি একলা যাত্রী থাকবো। আসলে কলেজের শেষ ক্লাস সেরে আসতে এত দেরি হয়ে গেল। খালি তো হবেই বাবু, অধিক মানে আর কেউ বড় একটা যায় না। আপনিও না গেলি পারতেন, আমরা নিষেধ করলে তো আপনি শুনবেন না। সাবধানে থাকবেন বাবু। কিন্তু আবারও বলি, এখানে এসে কাজটা আপনি একদম ভালো করলেন না। যাক, সাবধানে থাকবেন না। আরে বাবা, শুনবার মতন হলে কেন শুনবো না? কিন্তু আপনারা তো সেভাবে কোনো কারণ বলতে পারছেন না। আর কথা বাড়ায় না তারা। চিন্তান্বিত মুখে নিজেদের মধ্যে কথা বলতে বলতে নেমে যায়। অন্ধকার স্টেশনে সুভাষের মনে পড়ে গেল যাত্রীদের নিষেধবাণীগুলো। কি করবে বুঝে উঠতে পারছিল না সে। এত রাতে কোথায় যাবে, কি করবে, সুভাষ নিজের মনেই বলতে লাগলো। এই কারণেই বোধহয় ওরা এত রাতে আসতে মানা করেছিল। আজকের রাতটা মনে হচ্ছে স্টেশনের বেঞ্চে শুয়েই কাটাতে হবে। কিন্তু দুটো টেলিগ্রাম পাঠালাম, ফিরে গেল কেন? তাহলে কি রিয়াজেরা অন্য কোথাও চলে গেছে? কিছুই বুঝতে পারছি না। কিন্তু এত অন্ধকারে কোথায় কি বেঞ্চ কিছুই তো বুঝতে পারছি না। আজ মনে হয় অমাবস্যা, তাই চাঁদের আলো নেই। আর আকাশটা অদ্ভুত রকমের কালো হয়ে আছে। চারিপাশে কেমন গুমোট একটা ভাব। কেমন একটা পচা পচা গন্ধ আসছে। নির্ঘাত কোনো বিড়াল বা কুকুর মারা গেছে। স্টেশন মাস্টার, গার্ড, কাউকেই তো দেখতে পাচ্ছি না। কি যে করি। এসব ভাবতে ভাবতে প্ল্যাটফর্মের সামনের দিকে হাঁটতে লাগলো সুভাষ। হাতে ধরা চামড়ার সুটকেসটা মনে হচ্ছে অসম্ভব ভারী। নভেম্বর মাস, বেশ ঠান্ডা পড়েছে। আর এখানে ঠান্ডাটা যেন একটু বেশিই লাগছে সুভাষের। সেটা গ্রামের দিক বলে এটা কারণ নিশ্চয়ই, কিন্তু তার সাথে আরও একটা কারণ, এই মৃত্যু সম নিস্তব্ধতা। ওই তো একটা ভাঙাচোরা লোহার গেট মনে হচ্ছে। ওইটাই হবে স্টেশন থেকে বেরোনোর রাস্তা। দেখি বেরিয়ে কারোর যদি দেখা পাই। আশা যদিও কম, এটেও তো যেতে পারবো না, কারণ
রিয়াজের বাড়ির ঠিকানা জানলেও সেই ঠিকানা জিজ্ঞাসা করার মতো কোনো লোক এখানে নেই। স্টেশনের বাইরে বেরিয়ে সুভাষ এদিক ওদিক তাকায়, কিন্তু কিছুই ঠাহর করতে পারে না। আলোয়ানটা ভালো করে জড়িয়ে নিয়ে সুটকেসটা শক্ত করে ধরে সোজা পথ ধরে হাঁটতে শুরু করে সে। একে নিশ্চিত্র অন্ধকার, তার উপর অসমান গ্রাম্য পথ। একটুখানি পথ হেঁটে সুভাষ হাঁপিয়ে পড়ে। এখনো অবধি মানুষজন তো দূরের কথা, কোনো বাড়ি ঘরও তার চোখে পড়ে না। সুটকেসটা দাঁড় করিয়ে সে রাস্তার ধারে বসে একটু জিরিয়ে নিতে। তেষ্টায় গলা শুকিয়ে আসছে তার। এইদিক ওইদিক তাকাতে তাকাতে মনে মনে ভাবে, রিয়াজ বলেছিল এই গ্রামে একটাই মাত্র পুকুর আছে যেখান থেকে লোকে তৃষ্ণা নিবারণ করে। এখন তো ফেরবার পথও বন্ধ, ফিরতে হলে সেই সকাল অবধি অপেক্ষা করতে হবে। ফেরবার জন্য কলকাতার গাড়ি কটায় সেটাও তো জানা নেই। ট্রেনটাও আমাকে নামিয়ে দিয়ে কেমন হুড়মুড় করে চলে গেল। ঠিক এমন সময় পিছন দিক থেকে অদ্ভুত হিসিসে ধরা ধরা গলা তাকে যেন বলে উঠল, বাবু, গাড়ি লাগবে নাকি? চমকে পিছনে ফেরে সুভাষ, কিন্তু কাউকে সে দেখতে পায় না। একটু গলা উঁচিয়ে সে বলে, কে কে কথা বলছো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। অন্ধকার ফুঁড়ে বের হয়ে আসে একটি অবয়ব। এই যে বাবু, আমি মনসুর মিয়া, গরুর গাড়ি চালাই। এই নিশ্ছিদ্র অন্ধকারে তাকে অবয়ব ছাড়া আর কিছু ভাবতে পারল না সুভাষ। এত রাতে কে হতে পারে? চোর ডাকাত নয় তো? এখন তো শোনা যায় এসব গ্রামের দিকে চুরি ডাকাতি ছিনতাই ভীষণভাবে বেড়ে গিয়েছে। তার কাছে তো বিশেষ টাকা পয়সা কিছু নেই, কিছুই সেরকম পাবে না। আবার কিছু না পেয়ে তাকে খুন করে দেবে না তো? এরকম তো প্রায় শোনা যায়। এটা ভাবতেই সুভাষের শিরদাঁড়া দিয়ে একটা চোরা হিমস্রোত বয়ে যায়। তাও সমস্ত শক্তি সে সঞ্চয় করে বলে, তোমাকে তো স্পষ্ট করে দেখাই যাচ্ছে না, আর গাড়ি চালাও বলছো। তোমার গাড়ি বা কোথায়? দেখছি না তো আশেপাশে কিছু। ওই যে বাবু, কোথায়? ওই যে বট গাছের নিচে খাড়া করি রেখেছি। আসেন আমার সাথে বাবু, আসেন। এই অন্ধকারে কোথায় বট গাছ, কোথায় কি আমি তো বুঝতে পারছি না। তুমি আগে চলো। হ্যাঁ বাবু, আজ রাতটা খুব ভালো নয়, তারপরে অমাবস্যা তো আজ। আসেন আপনি আমার পিছু পিছু। সুভাষ দেখে আপাদমস্তক একটা কালো কম্বল জাতীয় কিছু একটা বস্তুতে মোড়া একটা অবয়ব যেন হাওয়াতে ভেসে ভেসে তার কাছে চলছে। একটু গলাটা পরিষ্কার করে নিয়ে এসে বললে, কেন আজ রাতটা খারাপ কিসের জন্য? আর অমাবস্যা হলেই বা ক্ষতিটা কি? সে বাবু অনেক ব্যাপার, আপনারা শহুরে মানুষ, এসব মানেনও না আর বোঝেনও না। আমি শহুরে মানুষ কি করে বুঝলে তুমি মনসুর মিয়া? সে কি আর বলে দিতে হয় বাবু, আপনার পোশাকেই তো বলে দিচ্ছে সে কথা। তা মনসুর মিয়া, তুমি তো বললে এই সামনেই বট গাছের নিচে তুমি তোমার গাড়ি রেখেছো। তা আমরা তো অনেকক্ষণ হাঁটছি, গাড়ির দেখা তো পেলাম না। আর এত অন্ধকারে আমার এই সুটকেস নিয়ে হাঁটতে বড্ড অসুবিধা হচ্ছে। আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি না হয় গাড়িটা এখানে নিয়ে এসো। এই তো বাবু এসে গেছি, আসেন আসেন। আপনার বাক্সখানা ভেতরে ঢুকিয়ে আরাম করে হাত পা ছড়িয়ে বসেন। সুভাষ ভাবে গাড়ি চালক হয় সেই তো সুটকেস ভিতরে রাখে। আগে একবার অন্য একটি গ্রামে যখন সে গিয়েছিল তখন তো তাই হয়েছিল। সে দেখে একটা বিশাল গাছের নিচে একটা গরুর গাড়ি দাঁড় করানো। সে সুটকেসটাকে ভেতরে ঢুকিয়ে আস্তে করে গাড়ির ভিতরে বসে, আর মনসুর মিয়া বসে চালকের আসনে। সুভাষের ভিতরে একটা চোরা অস্বস্তি কাজ করতে থাকে। মনসুর মিয়ার মুখটাও কখনো চোখের দেখা সে দেখতে পেল না। ভারী অদ্ভুত মানুষ এই মনসুর মিয়া। কিন্তু এই ভাবনাকে আর মনে জায়গা দেয় না সে। কিন্তু নির্জন নিশুতি রাতে একজন মানুষের দেখা যে সে পেয়েছে, এইটাই অনেক। না হলে কি যে হতো? ওখানে ওইভাবে সারা রাত বসলে হয় নিউমোনিয়া, আর না হলে নির্ঘাত মশার কামড়ে ম্যালেরিয়াতে মরতে হতো।
কিন্তু ওই পচা গন্ধটা বড্ড যেন জ্বালাচ্ছে। এখন যেন গন্ধটা আরো খানিকটা বেড়েছে। সুভাষকে চমকে দিয়ে মনসুর বললে, তা বাবু, আপনি যাবেন কোথায়? জায়গাটার নাম তো পাড়ার নাম তো আমি ঠিক জানি না। আমার বন্ধু রিয়াজ লস্কর এই বনপলাশিরই বাসিন্দা। আমরা একসাথে কলকাতাতে ডাক্তারি পড়ি। তার অনেক দিন হলো কোনো খোঁজ খবর পাচ্ছি না। তার বাবার অসুস্থতার খবর পেয়ে এখানে সে এসেছিল, তাই তার খোঁজেই আমি আসলাম এখানে। ডাক্তার দাদা? আপনি ডাক্তার দাদার বন্ধু বুঝি? তাহলে তো আমাদের মোল্লাপাড়া যেতে হবে বাবু। হ্যাঁ, তো চলো মোল্লাপাড়া, অসুবিধা কি? অসুবিধে? আপনি ডাক্তার দাদার বন্ধু, সেটাই যে অসুবিধে বাবু। কিন্তু ডাক্তার দাদার বন্ধু হলে অসুবিধাটা ঠিক কি বুঝে উঠতে পারে না সুভাষ। আর সেই প্রসঙ্গে কথা না বাড়িয়ে সুভাষ বলে, তারা আছে কেমন যেন কিছু। আর তোমাদের গ্রামে টেলিগ্রাম ঢুকছে না। দুটো টেলিগ্রাম করলাম, সে ফেরত চলে গেল কলকাতায়। তারা এখানেই থাকে তো? হ্যাঁ বাবু, এখানেই থাকে। এখান থেকে অন্যত্র যাওয়ার যে উপায় নাই আর কারো, তাই সবাই এখানেই আছে। বললে না তো তারা কেমন আছে? সবাই সুস্থ আছেন তো? হ্যাঁ বাবু, এখন সবাই খুব ভালো আছে। আর কারো তেষ্টা পায় না এখন। পানির জন্য আর দীর্ঘশ্বাস পড়ে না বাবু কারোর। যাক, তাহলে তোমাদের গ্রামে কুয়োর ব্যবস্থা করতে পেরেছে রিয়াজ। নিশ্চিন্ত হলাম। ও বলছিল তোমাদের গ্রামেই নাকি একটি মাত্র পুকুর। বাবু, আপনি এখানে এসে কাজটা ভালো করলেন না। যাক, এসেই যখন পরিচয় আর কি, চলে। মনসুর মিয়া, জলের কথায় মনে পড়লো আমার অনেকক্ষণ ধরে বড্ড তেষ্টা পেয়েছে। আমাকে একটু জল খাওয়াতে পারো? বাবু, পানি খাবেন? দাঁড়ান বাবু, ভালো পানি খাওয়াবো আপনারে। আর বেশি দূর নয় মোল্লাপাড়া, এই এলো বলে। তার আগেই আপনার এমন ভালো পানি খাওয়াবো যে আপনার সব তৃষ্ণা একেবারে মিটে যাবে। এত পচা গন্ধ কিসের মনসুর মিয়া? রেলগাড়ি থেকে নামবার পর থেকেই পাচ্ছি। এখন তো আরো বেড়ে যাচ্ছে যত এগোচ্ছি। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে যে। পচা গন্ধ বাবু? সে তো একটু হবেই বাবু। এতদিনকার পচা গলা সব লাশ। কি বলছো তুমি এসব? হ্যাঁ, কিসের পচা গলা লাশ? আর শোনো, তুমি ওরকম করে হেসো না তো, আর হিম হয়ে যায় একেবারে। আচ্ছা বাবু, আর হাসবনি। আর বাবু, ও কিছু নয় গো, বয়স হয়েছে। রাতের বেলায় সব আবল তাবল বকি গো বাবু। আপনি কিছু মনে নেবেন না যেন। আর কত দূর? তখন থেকে তো খালি বলছো এসে গেছি এসে গেছি। এখনো তো একটা লোকজন দূরের কথা, একটা বাড়িতে একটা আলো অবধি জ্বলতে দেখলাম না। কারোর বাড়িতেই কি রাতের বেলা একটা প্রদীপ অবধি জ্বলে না? গ্রামের দিকে তো শুনেছি সারা রাত তুলসী তলাতে প্রদীপ জ্বলে, কিন্তু কিছুই তো দেখছি না। চলতো তো বাবু আগে, এখন আর কে চালাবে? মনসুর মিয়ার কথায় আর তার ওই হিস হিসে ধরা গলার আওয়াজে সুভাষের সেই প্রথম থেকেই বেশ অসুবিধে হচ্ছিল। এখন এসব বেসামাল অসংলগ্ন কথাতে সুভাষের অস্বস্তির মাত্রা বেড়ে গেল বেশ খানিকটা। তার উপর এই অস্বাভাবিক পচা গন্ধে গা গুলিয়ে উঠছিল। গাড়ি থেকে যে নেমে যাবে সেই উপায়ও নেই। এমন নিশ্চিদ্র অন্ধকারে কোথায় বা যাবে সে? আচ্ছা, মনসুর মিয়া আজকের রাতকে বিশেষ রাত বলল কেন? ভাবনাতে ছিঁদ পড়ল মনসুর মিয়ার ডাকে। বাবু, আপনি বললেন যে পানি খাবেন। এই যে আমাদের গ্রামের পুকুর, আমি অপেক্ষা করছি। যান, আপনি পানি খেয়ে আসেন। না না, থাক, একেবারে রিয়াজের বাড়ি গিয়েই জল খাবো। তুমি সেখানেই নিয়ে চলো আমাকে। বেশি দূর নয় বলছিলে যে। সে নয় নিয়ে যাব গো বাবু, কিন্তু যান, আগে তেষ্টা মেটান বাবু। আমাদের গ্রামে কেউ তেষ্টা নিয়ে কারোর বাড়ি যায় না। আপনি যান, পানি খেয়ে আসুন। আরে বলছি তো লাগবে না, চলো তুমি। এরপর মনসুর যেটা করলো তার জন্য আদৌ প্রস্তুত ছিল না সুভাষ। মনসুর মিয়া গাড়ি দাঁড় করিয়ে আদেশের সুরে বলে উঠল,
বাবু কথা শুনুন, যান। ওই যে ওখানে পুকুর, যান। সুভাষ মনসুর মিয়ার কথার ফেলতে পারল না। গাড়ি থেকে আস্তে আস্তে নামলো, কিন্তু পচা গন্ধে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে উঠেছে তার। কিন্তু পুকুরটা কোথায়? ঘাড় ঘুরিয়ে মনসুর মিয়াকে জিজ্ঞেস করলো সুভাষ। মনসুর, পুকুর কোথায়? এই আধারে কিছু যে ঠাহর করতে পারছি না। এই তো বাবু, সোজা নেমে যান। আপনি পুকুর ঘাটের সিঁড়িতেই দাঁড়িয়ে আছেন যে। মনসুরের কথায় চমকে সুভাষ দেখে, এ কি? তাই তো, আমার পায়ে এটা কি লাগছে? এটা কি ভেজা ভেজা? এই অসম্ভব পচা গন্ধটা পুকুর থেকেই তো উঠে আসছে। মনে হচ্ছে যুগ যুগ ধরে এর ভিতর মাংস পচে আছে। কি মাংস পচা গন্ধ! নিজেকে আর স্থির রাখতে পারল না সুভাষ। হড়হড় করে বমি করে ফেলল সে। কোনো রকমে নিজেকে একটু স্থির করে জলের দিকে তাকিয়ে সে দেখে, এ কি, জলের মধ্যে ওইগুলো কি ভাসছে? চিৎকার করে ওঠে সুভাষ। মনসুর, এই কোনখানে এনেছো তুমি আমাকে? জলের মধ্যে কি ভাসছে? কিন্তু কোনো উত্তর আসে না পিছন থেকে। এ কি? এগুলো তো মানুষের দেহ বলে মনে হচ্ছে। পচে উঠেছে, কিন্তু কিন্তু এত মরদেহ এখানে কেন? মনসুর, মনসুর, তুমি কোথায়? আমি গাড়িতে ফিরে যাব। আমি রিয়াজের বাড়ি যাব। আমাকে এখান থেকে নিয়ে চলো। রিয়াজ, রিয়াজ, তুই কোথায়? মনসুর মিয়া, এ কি আমি নড়তে পারছি না কেন? আমার পা দুটোকে কে শক্ত করে ধরে রেখেছে। আমি নড়তে পারছি না কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এ কি? এ তো দুটো হাত দুটো থেকে মাংস খুলে খুলে পড়ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি বাড়ি যাব। আমি হাত দুটো ছাড়াতে পারছি না কেন? সারাশের মতো চেপে ধরেছে আমার পা দুটো। মনে হচ্ছে আমাকে টেনে ওই পুকুরের মধ্যে নামিয়ে দেবে। আমি এই গন্ধে নিঃশ্বাস নিতে পারছি না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই সময়ে শরীরের সব শক্তি এক করে সুভাষ সেই হাত দুটোকে চেপে ধরে, চেষ্টা করে নিজের পা দুটোকে ছাড়াতে। কিন্তু ক্রমাগত সে ঢুকে যেতে থাকে সেই পুকুরের পাঁকের ভিতরে। দুর্গা নাম জপ করতে করতে শরীরের মধ্যে এক প্রবল ঝটকা দেয় সে। পা দুটোকে সজোরে নাড়া দেয় সুভাষ। সেই হাত দুটোকে ঝটকা মেরে সরিয়ে দেয় তার পায়ের কাছ থেকে। কিন্তু সে দেখে তার হাতের মধ্যে উঠে এসেছে পচে যাওয়া মাংসপিণ্ড। মুহূর্তের মধ্যে দেখে পুকুরের মধ্যে থেকে উঠে এসেছে প্রায় 100 খানেক হাত, আর পুকুর থেকে উঠে আসছে সম্মিলিত আওয়াজ, বাবু জল দিয়ে যা, একটু খাবার জল দিয়ে যা বাবু, বড্ড তেষ্টা পেয়েছে, জল দে। জল না দিলে তোকেও এখানে আসতে হবে যে। পালাবার পথ নেই, পালাবার পথ নেই। সুভাষ কোনো রকমে উঠে দৌড়তে থাকে গাড়ির দিকে। পিছন থেকে সেই আওয়াজ যেন কাছে আসছে আরো। পিছন ঘুরে দেখবার ক্ষমতা সুভাষ হারিয়ে ফেলেছে। এখন তাকে গাড়ির কাছে যে করেই হোক পৌঁছতে হবে রিয়াজের বাড়ি। সে পাগলের মতো দৌড়তে থাকে। ওই আওয়াজ আরো কাছে চলে আসছে। পালাবার পথ নেই, পালাবার পথ নেই। মনসুর মিয়া, তুমি কোথায়? গাড়িটা কোথায় গেল? এ কি? গাড়ি তো নেই। এ কি? এটা আমি কোথায়? এইটা তো সেই বটতলা। এখান থেকেই তো আমি গাড়িতে উঠেছিলাম। আমি এখানে আসলাম কি করে? এতক্ষণ তো আমি মনসুর মিয়ার গাড়ি চড়ে আসলাম। আমি বটতলাতে কি করে আসলাম? মনসুর মিয়া, তুমি কোথায়? সুভাষকে চমকে দিয়ে পিছন থেকে আওয়াজ আসে, কি বাবু, তেষ্টা মিটলো? পানি খাবেন?
মনসুর মিয়া, আমাকে বাঁচাও। আমি 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 এখানে এলাম কি করে? তুমি তো আমাকে রিয়াজের বাড়ি নিয়ে যাচ্ছিলে। আমি এই বটতলাতে কি করে এসে পৌঁছালাম? আমি বাড়ি যাব। আমাকে আমাকে স্টেশনে ছেড়ে এসো, স্টেশনে ছেড়ে এসো। আমি কলকাতা ফিরে যাব। ওরা আসছে আমাকে ধরতে, ওরা আসছে। আমাকে আমাকে বাঁচাও মনসুর মিয়া। চিৎকার করে ওঠে সুভাষ। মনসুর মিয়া আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে সুভাষের দিকে। সামনে এসে গায়ের কম্বলটা সরিয়ে বলে ওঠে, দেখেন তো বাবু, আমার সাথে যাবেন কিনা? এ কি, তুমি কে? তোমার গায়ে মাংস নেই, শুধু যে কঙ্কাল। রিয়াজ, আমাকে বাঁচা। কেউ বাঁচবে না বাবু, আপনিও যে বেঁচে ফিরতে পারবেন না। এখান থেকে কেউ বেঁচে ফিরে না। পালাবার পথ নেই, পালাবার পথ নেই। বড্ড তেষ্টা বাবু, একটু জল দেবেন গো? সুভাষ আর এক মুহূর্ত দেরি না করে দৌড়তে থাকে সে। কোথায় যাবে, কোন দিকে যাবে সে কিছুই বুঝে উঠতে পারে না। শুধু দিশাহীনভাবে দৌড়তে থাকে সামনের দিকে। পিছন থেকে সেই আওয়াজ ধেয়ে আসছে ক্রমশ কাছে। ওরা ধরে নিলে আর যে প্রাণ বাঁচবে না, আর বাঁচানো যাবে না কিছুই। কেউ তো নেই কাছে, কোথাও কেউ নেই। দৌড়তে দৌড়তে হোঁচট খেয়ে মুখ থুবে পড়ে যায় সুভাষ। চমকে ওঠে সে। হে কি, এটা কি? সেই পচা গন্ধ। এটা একটা মৃতদেহ, কিন্তু এটা এভাবে পড়ে আছে কেন? আর সেই মৃতদেহ আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে সুভাষের দুটো পা। প্রাণপণে সুভাষ নিজেকে ছাড়ানোর মরিয়া চেষ্টা চালাতে থাকে, কিন্তু কিছুতেই সেই মাংস খসে পড়া সেই কঙ্কালের হাতের থেকে নিজের পা ছাড়াতে পারে না সে। শরীরটাকে নিয়ে ছেঁচড়ে ছেঁচড়ে এগিয়ে যেতে থাকে সুভাষ। বাঁচতে তাকে হবেই, পালাবার পথ তাকে খুঁজে বের করতে হবেই। পিছন থেকে আওয়াজটা আরো কাছে এসে পড়েছে। ওরা ধরে ফেললে আর যে বাঁচবার উপায় থাকবে না, এটা মনে করে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে দুই পা দিয়ে সজোরে এক লাথি মারে সুভাষ। মুহূর্তের জন্য বেসামাল হয়ে পড়ে সেই হাত দুটো। সেই সুযোগে নিমেষের মধ্যে উঠে দাঁড়িয়ে সামনের দিকে আরো জোরে ছুটতে থাকে সুভাষ। শুনতে পায় পিছন থেকে সেই ছিটকে যাওয়া মৃতদেহ বলে চলেছে, পালাবার পথ নেই, পালাবার পথ নেই। আর যে ছুটতে পারছি না। এই গ্রামে কি কেউ নেই? বন্যা হলে কিছু যে বুঝতে পারছি না, কিন্তু ততক্ষণ কি আমি বেঁচে থাকবো? ওই ওই ওরা যে এসে পড়লো। না না, আমাকে যে বাঁচতে হবেই। তেষ্টায় তেষ্টায় আমার গলা যে শুকিয়ে আসছে। আমি আমি আর চলতে পারছি না। মনে হচ্ছে আমি এবার জ্ঞান হারাবো। ওই যে মনে হচ্ছে কারা যেন ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ওরা কারা দাঁড়িয়ে আছে? ওরা আমাকে সাহায্য করবে তো? হে হে ঈশ্বর, তুমি মুখ তুলে তাকিয়েছ। ওই তো মানুষের দেখা আমি পেয়েছি। সুভাষ দেখে রাস্তার পাশে ৩-৪ জন একটা জটলা করছে। মরিয়া হয়ে সুভাষ তাদের কাছে যায় সাহায্য চাইতে। আমাকে বাঁচান আপনারা, আমি কলকাতা থেকে আসছি। ওরা আমাকে মেরে ফেলবে। ওরা আসছে আমাকে ধাওয়া করে। দয়া করে আমাকে বাঁচান। কারা আসছে বাবু আপনার ধাওয়া করি? ওই যে শুনতে পাচ্ছেন না? ওরা আসছে আমাকে ধরে ফেললো বলে। আমাকে দয়া করে বাঁচান। দেখেন তো বাবু, ওই লোকগুলান আমাদের মতোই দেখতে কিনা। সুভাষ দেখে লোকগুলোর গায়ের থেকে মাংস খসে খসে পড়ছে, ক্রমশ কঙ্কাল রূপ নিচ্ছে তার। কি বাবু, চিনতে পারলেন? এখান থেকে কোনো পালাবার পথ নেই বাবু। কোথায় পালাবেন বাবু? যেখানেই যাবেন আমাদেরই পাবেন। আর এক মুহূর্ত দাঁড়ায় না সুভাষ।
সে বুঝে যায় মৃত্যু অনিবার্য। তাহলে কি রিয়াজও আর বেঁচে নেই? দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকে সুভাষ। ওই দূরে আলো দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওই তো আলো দেখা যাচ্ছে। তো আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওইখানে পৌঁছতেই হবে। পিছন থেকে ধেয়ে আসছে কণ্ঠস্বর, পালাবার পথ নেই। এই তো, এ তো একটা টেন্ট। এই টেন্টের ভিতরে তো বেশ লোকজনের আওয়াজ পাচ্ছি। ধীরে ধীরে পর্দা সরিয়ে ভেতরে ঢোকে সুভাষ। আরে, এটা তো একটা অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র। এখানে তো বেশ লোকজন রয়েছে দেখছি। এই যে শুনছেন, শুনবেন একটু? আচ্ছা, তার মানে এরা নিশ্চয়ই রিয়াজকে চেনে, কিন্তু কেউ তো আমার কথা শুনছেই না। আর বাইরে থেকে ওই আওয়াজটাও তো বন্ধ হয়ে গেছে। যাক, এতক্ষণ পর একটু মানুষের দেখা পেলাম। শুনছেন, এখানে রিয়াজ বলে কেউ আছে? আরে, কেউ তো আমার কথাই শুনছে না। এ তো ভারী মুশকিল হলো। কাপড় দিয়ে অস্থায়ীভাবে বানানো একটি স্বাস্থ্য কেন্দ্র মতো। সুভাষের মনে পড়ে গত বছর সে আর রিয়াজ এরকম একটা স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিল। গ্রামের দিকে হাসপাতাল প্রায় নেই বললেই চলে। তখন তাদের মতন তরুণ পরীক্ষার্থী ডাক্তারদের উপর দায়িত্ব পড়ে মহামারী কবলিত এলাকাতে গিয়ে চিকিৎসা করার জন্য। গত বছর তারা গিয়েছিল বীরভূমের একটি গ্রামে। প্লেগ কলেরাতে সেই গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তারা পৌঁছেছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল। কিছু মুষ্টিমেয় মানুষের প্রাণ তারা রক্ষা করতে পেরেছিল। তাহলে কি এই গ্রামেও সেরকম কিছু হয়েছে? রিয়াজ একবার জানাতে পারত। সুভাষ দেখে মানুষগুলো কেমন যন্ত্রের মতো ঘোরাঘুরি করছে। সে আবার চিৎকার করে ওঠে, শুনতে পাচ্ছেন আপনারা? রিয়াজ কোথায় আছে বলতে পারেন কি? সুভাষের এই কথায় মানুষগুলোর মধ্যে কেমন যেন একটু হেলদোল হলো। লণ্ঠনের আবছা আলোয় সুভাষ দেখে তাদের মধ্যে একজন আঙুল দিয়ে দূরে কাউকে দেখিয়ে দিল। সুভাষ তার নির্দেশ অনুযায়ী তাকিয়ে দেখে পিছন ঘুরে যে একজন দাঁড়িয়ে আছে। সুভাষ চিৎকার করে ওঠে, রিয়াজ, এই দেখ, আমি এসেছি। রিয়াজ, আমার দিকে দেখ, এই দেখ, আমি সুভাষ। কলকাতা থেকে এসেছি তোর সাথে দেখা করতে। সেই মানুষটি আস্তে আস্তে পিছন ফেরে। তারপর সুভাষের দিকে তাকিয়ে ধরা ধরা গলায় বলে ওঠে, কেন এখানে এলি সুভাষ? পালা সুভাষ, এখান থেকে পালা। কিন্তু কোথায় পালাবি? পালাবার যে পথ নেই। বলে পিছনে ঘুরে রিয়াজ। তাকে দেখে চিৎকার করে ওঠে সুভাষ, এ কি রিয়াজ? এ কি অবস্থা তোর? তোর সারা শরীরে কোনো মাংস নেই কেন? আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দে তোরা। পালাবার যে পথ নেই সুভাষ, পালাবার সব পথ বন্ধ। ওই দেখ, সবাই আসছে তোর কাছে। আয় আয়, আমাদের সাথে তুইও আয়। এখন এখানে অনেক শান্তি। কেউ আর জলের জন্য কষ্ট পায় না। আয় সুভাষ, পালাস না। পালিয়ে কোথায় যাবি? পালাবার যে পথ নেই। সুভাষ দেখে দলে দলে লোক তার দিকে এগিয়ে আসছে। তাদের গায়ের থেকে মাংস খুলে খুলে পড়ছে। কারোর কঙ্কাল বেরিয়ে গেছে, চোখের জায়গায় বড় বড় গর্ত। তীব্র মাংস পচা গন্ধে বাতাসে নিঃশ্বাস নেওয়া দায়। সমবেত স্বরে সবাই মিলে এগিয়ে আসছে আর বলছে, পালাবার পথ নেই। আর কিছু ভাবতে পারে না সুভাষ। চেতনা বিলুপ্ত হয়ে আগে সে শুধু দেখে কতগুলো মাংস খসে পড়া হাত তার গলার দিকে এগিয়ে আসছে। বড্ড পচা গন্ধ। আস্তে আস্তে সেই হাতগুলো সুভাষের গলা টিপে ধরে। সংজ্ঞা হারায় সুভাষ। পরদিন সুভাষ সংজ্ঞা ফিরলে দেখে বেশ কিছু মানুষজন তার মুখের ওপর ঝুঁকে রয়েছে। সে চোখ খুলতেই তারা আনন্দ উল্লাস করে ওঠে, এই তো বাবু, চোখ মেলেছি গো, মা কালী পরানটা ফিরিয়ে দিয়েছে। জড়ানো স্বরে সুভাষ কোনো মতে বলে, আমি কোথায়? উফ, আমার সারা শরীরে কি অসহ্য ব্যথা। সুভাষের কথায়
একজন গ্রামবাসী এসে সুভাষের মুখের উপর ঝুঁকে বলে, কিছু বলতেছেন বাবু? অনেক কষ্টে আপনার প্রাণ বেঁচে ফিরেছে, চিনতে পারছেন না বাবু? একসাথে রেলগাড়িতে চেপে এলেম যে আপনার সাথে গো। তখন থেকে মনের মধ্যে কেউ ডাকতেছিল, কিন্তু আপনাকে কলকাতার লোক, আমাগো কথা শুনবেন কেন? তারপর আবার ডাক্তারদার মানুষ। ধীরে ধীরে উঠে বসবার চেষ্টা করে সুভাষ। উফ, কি অসহ্য ব্যথা তার সারা গায়ে। মাথাটাও ছিঁড়ে পড়ে যাচ্ছে যন্ত্রণায় কোঁকিয়ে উঠে সুভাষ বলে, আমাকে কোথায় পেলে তোমরা? আমার তো বেঁচে ফিরবার কথাই নয়। কি ভয়ানক ছিল কাল রাতটা। বনপলাশিতে কি একজন মানুষও জীবিত নেই? ও সুদামায় খুড়ো, তুমি তো কলকাতাতে ছিলে কত বছর, একটু বাবুরে বলো না গুছিয়ে। বাবু, আপনি খুব জোরে বেঁচে ফিরেছেন। বনপলাশি থেকে কেউ বেঁচে ফেরে না। বনপলাশিতে খাবার জলের জন্য কেবলমাত্র একটা মাত্র পুকুর ছিল। অজানা কারণে সেই পুকুরটার জল ক্রমশ বিষাক্ত হয়ে পড়ে বাবু। প্রথম কেউ বুঝতে পারেনি, তারপর যখন বুঝতে পারলো তখন সব হাতের বাইরে চলে গেছে গো বাবু। তাদের গায়ের থেকে মাংস খুলে আসতে লাগলো। রিয়াজ দাদা শুনেছি অনেক চেষ্টা করেছিল তাদের বাঁচাতে, কিন্তু বাঁচাবে কি করে? খাবার জলই তো নেই। যখন এরকম অবস্থা, গ্রামের রেলগাড়িও এখানে দাঁড়াতো না। পাছে এই রোগ অন্য গ্রামে ছড়িয়ে পড়ে। কত মানুষ হেঁটে হেঁটে অন্য গ্রামে জলের সন্ধানে যেতে গিয়ে রাস্তাতেই মারা গেছে, কিন্তু একটু খাবার জল তারা পায়নি। কিন্তু আমি তো টেলিগ্রাম পাঠিয়েছিলাম, সেটাও তো পৌঁছয়নি সেখানে। কে করে পৌঁছবে বাবু? বনপলাশি সব জায়গার থেকে আলাদা হয়ে গেছিল যে। আমরা সবাই এটাই জানতাম যে বনপলাশির মানুষগুলোর এমন কিছু রোগ হয়েছিল যেটা আমাদেরও হয়ে যাবে। শুনেছিলাম রিয়াজ দাদা একটা স্বাস্থ্য কেন্দ্র খুলেছিল। তাদের সারাবার অনেক চেষ্টা সে করেছিল, কিন্তু বনপলাশির হাওয়াতেই বিষ ছড়িয়ে পড়েছিল গো বাবু। 1 মাসের মধ্যে একটা গ্রাম শেষ হয়ে গেল। তারপর সরকার থেকে এসে গ্রামে আগুন দিয়ে সব পুড়িয়ে দিয়ে গেল যাতে রোগ না ছড়ায়। কিন্তু আজও বনপলাশির থেকে কান্নার আওয়াজ আর তোমাদের আওয়াজ ভেসে আসে বাবু। ও জায়গা ভালো নয়। তোমরা আমাকে কি করে পেলে? কাল গাড়ি থেকে নেমে কার্তিক আর মদন আপনার বনপলাশি যাওয়ার কথা বললো আমাকে। আপনি যে রিয়াজ দাদাকে খুঁজতে যাচ্ছেন সেটাও বললো। আমি তাদেরকে বকা দিয়েছি বাবু। ওইভাবে কেউ মরণের মুখে কাউকে ছাড়ে? তারা আসলে বাবু আপনাকে কিছু বলতে ভয় পেয়েছে আর কি। আমরা মাঝরাতে গ্রামের সবাইকে জড়ো করে পুরোহিত মশাইকে সাথে নিয়ে আপনাকে খুঁজতে বের হয়। রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে আমরা বনপলাশিতে পৌঁছালাম। তখন ভোর হয়ে গেছে। দেখি আপনি স্টেশনে অজ্ঞান হয়ে পড়ে আছেন আর জ্বরের ঘরে কি সব কথা বলছেন। তারপর আপনাকে আমরা তুলে আনি এখানে। আপনার জ্বর এখন একটু কমেছে বোধ হয়। কিন্তু আমি স্টেশনে এলাম কি করে? আমি তো অনেকটা দূরে চলে গেছিলাম। সেটাই তো কথা বাবু। একবার রেলের সিগন্যাল দেখাতে এক গার্ড বাবু এসেছিলেন, বেঁচে ফেরেননি। আপনি কি করে বাঁচলেন সবই মা কালীর কৃপা বলতে পারে। মা কালীর কৃপার সাথেও একজনের কৃপা অবশ্যই আছে। বন্ধুত্বের ঋণ শোধ করে দিয়ে গেল সে। রিয়াজ, যেখানেই থাকিস ভালো থাকিস ভাই, ভালো থাকিস। শেষ হলো আমাদের আজকের নিবেদন, মৌমিতা মুখার্জির লেখা ঝড় বাদলার রাতে। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর আমরা দেখছি অনেকেই আছো তোমরা যারা চ্যানেলে গল্প শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তাই তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ, তোমরা সকলে মিলে গল্প শোনার পরে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং সুন্দর একটা কমেন্ট করো। তাহলে আমরা গল্প আনার উৎসাহ পাই। নতুন নতুন গল্প শুধুমাত্র তোমাদের জন্য।